সেনাপ্রধানের কাছে হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া যাবে না। হাসনাত আব্দুল্লাহকে সেনাপ্রধান বলেন, তোমরা অনেক করেছো, তোমাদের যা বয়স তার থেকে বেশি আমার কেরিয়ার। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আব্দুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মূলত কি হয়েছে। সেনাপ্রধানের কাছে হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন দরবার করতে। তার দরবার ছিল যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া যাবে না। প্রায় তার কথাবার্তা পুরো মন দিয়ে শোনেন সেনাপ্রধান। এটা আপনার দেশের খবর নয়, এটা আমাদের দেশের খবর। কথাবার্তা শোনার পর হাসনাত আব্দুল্লাহকে সেনাপ্রধান বলেন, তোমরা অনেক করেছো, তোমাদের যা বয়স তার থেকে বেশি আমার কেরিয়ার, 40 বছরের ক্যারিয়ার। তোমরা যা করেছো তাতে দেশের গণতন্ত্র বিপন্ন, সার্বভৌমত্বে আঘাত পড়তে শুরু করেছে। এখন যথেষ্ট হয়েছে, এবার তল্পিতল্পা গোটাও। তল্পিতল্পা গুটিয়ে তোমরা যে যার রাস্তা দেখো। এখানে কিন্তু কোনো ইফ নেই, কোনো বাট নেই, একদম ফুল স্টপ। এনাফ ইজ এনাফ। এই কথা শোনার পর হাসনাতের মুখ খুব ছোট হয়ে যায়। হাসনাত তখন বলেন, তাহলে অ্যাটলিস্ট আমাদের তো সেফ প্যাসেজ একটা দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে আমরা দেশের বাইরে যেতে পারি। সেনাপ্রধান বলেছেন যে সেফ প্যাসেজ পাওয়ার মতো কোনো জায়গা তোমরা রেখেছো? তোমরা পৃথিবীর হেন দেশ নেই যে দেশকে তোমরা খেপিয়ে তুলেছ এবং সর্বত্র বাংলাদেশের যে সামগ্রিক চিত্রটা, নোংরা চিত্রটা তোমরা তুলে ধরেছ। কোন দেশে গিয়ে তোমরা শান্তি পাবে আর কে তোমাদের জায়গা দেবে? সুতরাং সেফ এক্সিটের কথা ভুলে যাও। এবার কে কিভাবে নিজেদের রক্ষা করবে সেটা এখন চিন্তা করো। খুব সময় বেশি দেরি নেই তোমাদের। আমি যেদিন ক্ষমতা হাতে নেব সেদিন কিন্তু তোমাদের দুর্দিন এগিয়ে আসবে, এটা আমি তোমাকে আজকে বলে দিলাম। এবার কথা শেষ হয়েছে, তুমি এবার আসতে পারো। কালকে এই ঘটনা হয়ে যাওয়ার পর হাসনাত আব্দুল্লাহ একটা লম্বা পোস্ট লিখেছেন। সেই পোস্টে তিনি একেবারে অনেক কিছু বলেছেন। তা আমি সেটা পেয়েছি, পোস্টটা এটা বাংলাদেশ থেকে আমাকে একজন ফরওয়ার্ড করে দিয়েছে। আচ্ছা, হাসনাত আব্দুল্লাহ লিখেছে, 11ই মার্চ, সময় 2:30। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা
পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ 2:30-এ। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ, একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। প্রতিশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদের আরো বলা হয় রিফাইন আওয়ামী লীগ যাদের নিয়োগ করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে, এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের জুলাইয়ের দিনগুলো জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। অর্থাৎ এখানে লেখা হচ্ছে জুলাইয়ের দিনগুলিতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট এবং এজেন্সি সহ প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, যদি কারণ জানে যেখানে যদি বলতে হবে, কারণ আগের অবস্থা এখন আর নেই, তা লেখা হচ্ছে যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবার ওই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো। আসুন কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাইও ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিব না। 5 আগস্টের পরে বাংলাদেশের আওয়ামী লীগের কামব্যাকের কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আবার এখানে জুড়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূস, আওয়ামী লীগ 5ই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া মানে হচ্ছে আমেরিকা ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। মানে ধাতানি খাওয়ার পর তখন এসে 11 তারিখ যে অফারটা দেওয়া হয়েছিল সেই অফারটার কথা এবার পাবলিকলি স্বীকার করে দিল যে বাকি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে সহমত পোষণ করেছে। তারা বলেছে আওয়ামী লীগ যদি এসে নির্বাচনে অংশ নেয় তাহলে পরে আমাদের কোনো আপত্তি নেই, শুধু আপত্তি হচ্ছে এই লেজ মোটাদের। আর এদের সুশ্রুতি দিচ্ছে কি জানেন তো? এদের সুশ্রুতি দিচ্ছে হচ্ছে আমাদের ফ্রান্স থেকে যিনি বসে আছেন তিনি এদের সুশ্রুতি দিচ্ছেন। তিনিও আবার একটি বক্তব্য ছেড়েছেন। তিনি লিখেছেন, আমি তো নাম নেই না, এদের নাম নেওয়া তো অনুচিত। তা তিনি লিখেছেন, বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতাকারী এর এজেন্ট ওয়াকারুজ্জামানকে সেনাপদ থেকে অপসারণ করুন। আজ 21শে মার্চ শুক্রবার সবাই জুমার নামাজ পড়তে চলে আসুন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এখানে জড়ো হয়ে সম্মিলিতভাবে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে তা দেশবাসীকে জানিয়ে দিন। গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে গত বছরের 5 আগস্ট
জেনারেল ওয়াকারের ডাকে ক্যান্টনমেন্টে হাজির হওয়াটাই ছিল সেই মুহূর্তের সব থেকে বড় রাজনৈতিক ভুল। আবার নিচে লেখা আছে ওই ভদ্রলোক আমেরিকায় থাকেন, সেই ভদ্রলোক এবং আর একজন আছেন, আপনারা পড়ে নিন। আমি কারোর নাম টাম ওগুলো আমি করি না, কারণ এদের মানে নাম নেওয়াটা হচ্ছে একটা সামাজিক অপরাধ, কারণ এরা হচ্ছে সামাজিক ব্যাধি। তা ব্যাধির নাম লিখে নাম উচ্চারণ করে আমি আর আপনাদের ব্যাধি আক্রান্ত করতে চাই না। এই হচ্ছে এদের ভয় এবং সন্ত্রাসের একটা বাতাবরণের একটা নিদর্শন হচ্ছে এইটা। সেনা প্রধানের কাছে ধাতানি খেয়ে এখন 11 তারিখে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা 20 তারিখে উনি এখন প্রকাশ করেছেন যে আমাদের 11 তারিখে এই কথা বলা হয়েছিল, আমরা এই কথা বলেছিলাম, আমাদের এই কথা বলা হয়েছিল। গতকালকে যে ধাতানিটি ঘাড় ধাক্কাটি খেয়েছেন সেই কথা নিয়ে এখনো পর্যন্ত কোনো উচ্চারণ নেই। কিন্তু পিনাকির কাছে, সরি আমি নাম বলে ফেললাম, তার কাছে খবরটা পৌঁছে গেছে। তিনি একখানা ওয়াকারুজ্জামানকে একখানা লম্বা চওড়া একটা হুঁশিয়ারি চিঠি দিয়ে দিয়েছেন এবং সবাইকে বলেছেন আজ শুক্রবার জুম্মার নামাজের পর ওই মসজিদের সামনে চলে আসুন, তারপরেতে আমরা ওখান থেকে যা ঘোষণা করব। আমি এটা আগে বলেছিলাম, অনেক আগে বলেছিলাম, এরা এই শুক্রবারটা বাঁচবে, বেছে নিয়ে বলবে চলো সেনা ব্যারাক আমরা আক্রমণ করব, এই বলে জনতাকে খেপাবে। আজ না হোক, আজকে হয়তো জমায়েত হবে, এইবার এই আওয়াজটা তুলতে লেগে গেছে। এরপরে হয়তো একদিন দেখবেন এরা সত্যি সত্যি কিন্তু একটা আক্রমণ করার চেষ্টা করবে, আর সেদিন হবে একটা রক্তক্ষয়ী দিন। যাই হোক, এদিকে আমাদের ইন্টারন্যাশনাল খিলাড়ি, তিনি তো বড় খিলাড়ি ইন্টারন্যাশনাল, তিনি আবার একটা নতুন একটা বাজারে একটা মাল ছেড়েছেন। সেটা হচ্ছে বিমস্টেকের যে বৈঠক আছে না সামনে, এই বিমস্টেকের বৈঠকে আমাদের ডক্টর ইউনূস মোদিজিকে সামনে রেখে একটা ঘোষণা মানে বাংলাদেশ থেকে করা হয়েছে কাগজে। আনুষ্ঠানিক বৈঠক নয়, হবে সৌজন্য সাক্ষাৎ। মানে ডক্টর ইউনূস চাইলেই যেন মোদিজি সাক্ষাৎ করবে, ব্যাপারটা এইরকম। তো যাই হোক, এই খবরটা কিন্তু আমাদের কাগজেও বেরিয়েছে। এই সেই আপনাদের এটা কাগজের অংশ, এটা আমাদের কাগজেও এটা বেরিয়েছে। আমাদের কাগজে যেটা বেরিয়েছে সেটাও আমি আপনাদের তুলে দিলাম। ঢাকার প্রস্তাব, দ্বিধায় দিল্লি। ব্যাংককে কি মোদি ইউনূস কথা? এবার আমি খবরটা পড়ছি, খবরটা একটু শুনুন, আমাদের দেশের খবরটা এবার শুনুন। সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের বারবারন্ত নিয়ে আমেরিকা এবং ভারতের যৌথ চাপের মুখে ঢাকা ভাবমূর্তি উদ্ধারের লক্ষ্যে এপ্রিলের গোড়ায় ব্যাংককে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি পার্শ্ব বৈঠকের প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। আর সাউথ ব্লকে সংশ্লিষ্ট শীর্ষ কর্তার বক্তব্য, প্রত্যেক দিন গালি দেওয়া হবে আবার বৈঠকও হবে, দুইটি বিষয় একসঙ্গে চলতে পারে? এখনো পর্যন্ত এই বৈঠক হওয়া খুবই কঠিন বলে মনে করা হচ্ছে। অর্থাৎ মুখ দেখা দেখিও হবে না। আমেরিকায় যা হয়েছিল না, মুখ দেখাতে কি হবে না। মোদিজি গেলে মুখটা ঘুরিয়ে দেবেন, যেমন পাকিস্তানের শাহবাজ শরীফকে দেখলে মুখ ঘুরিয়ে নেন, তেমনি মুখ ঘুরিয়ে দেবেন। আর এটাও বলা হয়েছে শেষের দিকে
হচ্ছে পাশাপাশি ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থার মনোভাব বাংলাদেশ চাইলেই বসে যাওয়ার মতো কোনো কারণ ঘটেনি। তারা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে নিয়মিত। সাউথ ব্লকের দোয়া নাশকতা এবং সংখ্যালঘুদের প্রতি হিংসার কোনো তথ্যই মানতে চাইছে না। এখনো আলোচনার মতো পরিবেশ তৈরিই হয়নি। সুতরাং গোয়েন্দারা যেটা বলছেন, তাদের পরামর্শ এই বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ মোদিজি যাবেন না। বিমস্টেকে যাবেন, কিন্তু বৈঠকের দিকে, সাইডলাইন বৈঠকের দিকে যাবেন না। সুতরাং মোহাম্মদ ইউনূস এখনো সময় পড়ে আছে। এই বিমস্টেকের আগে কত কিছু হবে দেখুন। আপনার কাছে অনেক খবর পৌঁছাবে। এইসব টুপিবাজি যেগুলো করছেন না, মানুষকে ভুল বোঝার, দেশের মানুষকে ভুল বোঝানোর জন্য, এই টুপিবাজি আপনারা বেশি দিন চলবে না। খুব শিগগিরই আপনার জবনিকা পতন হবে এবং সেদিন বাংলাদেশের মানুষ হাঁপ ছেড়ে বাঁচবেন। আর এই জবনিকা পতন করাবেন ওয়াকারুজ্জামান, তার পিছনে থাকবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং বুঝেই নিন, আপনার দিন ঘনিয়ে আসছে। এবার দড়িতে ঝোলার সময় চলে এসছে। আপনি দিন গুনুন, আমরাও দিন গুনছি। দেখা যাক কার দিনটা আগে মেলে। আপনারা সবাই ভালো থাকবেন। শেখ হাসিনার পতনের আগে তার উপরে মানুষের তীব্র অসন্তোষের কথা নাকি ভারত জানতো, কিন্তু তাদের নাকি কিছু করার ছিল না, কারণ শেখ হাসিনার উপরে তাদের তেমন কোনো প্রভাব আর ছিল না। এই কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনাব জয়শঙ্কর। মানে উনি এখনও কথা বলেন এবং কেন যেন কেউ কেউ তাকে বিরাট দুর্দান্ত কূটনীতিক মনে করেন। উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন এবং আমি দেখি তিনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে কিছু রেটরিক্যাল কথাবার্তা বলা ছাড়া, যার মধ্যে কোনোভাবেই স্পষ্ট জিওপলিটিক্যাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের বেসিক জানেন এমন কোনো আভাস দেখি না। কিন্তু কিছু কথা বলেন, শুনতে খুব মনে হয় ভারত বিরাট সুপার পাওয়ার হয়ে গেছে। ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলছেন, অথচ এই অঞ্চলে তার ব্যাকইয়ার্ড বলে সে যেটাকে দেখতে চায়, সাউথ এশিয়াতে তাদের যে অবস্থানে এই লোকের চাকরি যাওয়া উচিত ছিল। কিন্তু যেটা হয় অথরিটারিয়ান সরকারগুলো, ইয়াস, বিজেপি নির্বাচিত হলে একটা অথরিটারিয়ান সরকার, মোদি অত্যন্ত অটোক্র্যাটিক একজন মানুষ, তাদের এই ধরনের ক্ষেত্রে তারা পরিবর্তন করতে পছন্দ করে না। তারা বোঝাতে চায় তাদের সিদ্ধান্তে কোনো ভুল বা সমস্যা থাকে না। যাই হোক, জয়শঙ্কর কি বলেছেন, দ্য হিন্দু একটা পত্রিকা, ভারতের খুবই বিখ্যাত, খুবই রেসপেক্টেড পত্রিকা, তারা একটা রিপোর্ট করেছে। আমি একটু সেটা বাংলাদেশের, আমি টিবিএস বিজনেস স্ট্যান্ডার্ড থেকে পড়ছি, তারা এটাকে বাংলায় পাবলিশ করেছে। শনিবার ভারতের পররাষ্ট্রনীতির ওপর খোলামেলা আলোচনার জন্য পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা ডক্টর জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান ছিল আলোচনার বিষয়। উনি কি বলেছেন? উনি বলেছেন, গত বছর 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সহিংসভাবে ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকেই সেখানে তার বিরুদ্ধে যে জন অসন্তোষ তৈরি হচ্ছিল সে বিষয়ে অবগত ছিল ভারত। তবে ভারতের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয়নি, কারণ শেখ হাসিনার উপরে তাদের যথেষ্ট প্রভাব ছিল না। তাকে শুধু পরামর্শ দেওয়া যেত বলে সংসদ সদস্যদের জানিয়েছেন। এছাড়াও তিনি ভলকার তুর্ক যে সেনাবাহিনীর প্রতি শান্তিরক্ষা মিশনের বন্ধ করা হতে পারে এই রকম কথা বলেছেন। এটা কখন বলেছেন আমরা ধারণা করতে পারি। খুব স্বাভাবিকভাবেই ওই রিপোর্টে থাকা কিছু, ওই মানে মিটিংয়ে থাকা কিছু মানুষের বরাতে নিউজটা পাবলিশড হয়েছে। এটা যেহেতু পাবলিক না, তাই ডিটেল জানা যায় না। মানে প্রথম কথাটা হচ্ছে, জয়শঙ্কর যা বলছেন এটা কি ঠিক? অসন্তোষের কথা তারা জানতেন এবং এটা কি 5 আগস্টের আগে, এটা কি জুলাই মাসে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মানুষের কি তীব্র ঘৃণায় পরিণত হয়েছিল সেটা বহু আগে থেকে আমরা জানি। আমি যদি, যারা একটু পলিটিক্যালি কনসিয়াস তারা
নিদেন পক্ষে 2011 সালে যখন আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, সেদিন থেকে বুঝে গিয়েছিল আসলে কি ঘটতে যাচ্ছে। যারা তার চাইতে একটু কম পলিটিক্সের খোঁজ খবর রাখেন, তারা 14 সালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটল, নির্বাচনে একটা ভোট দেওয়ার আগে, নির্বাচনের স্পেসিফিক ডেটের 2 সপ্তাহ বেশি সময় আগে সরকার গঠিত হওয়ার মতো সিটে ডিসিশন হয়ে গেল। এবং তখন ভারতের সুজাতা সিং, যদিও তখন বিজেপি না কংগ্রেস ক্ষমতায় ছিল, তিনি এসেছিলেন এবং তিনি এসে এরশাদকে নির্বাচনে ঘাড় ধরে নেওয়ার চেষ্টা করেছে, সব আমাদের চোখের সামনে। এবং এরপর থেকে মানুষের ভোট ছাড়া ক্ষমতায় থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্রোধ ক্ষোভ বাড়তে বাড়তে একটা পর্যায়ে সেটা ঘৃণায় পরিণত হয়েছে, তীব্র ঘৃণায় পরিণত হয়েছে। এটা বহু আগে থেকে, 14 সাল থেকে মানুষের ভোটাধিকার নষ্ট করেছে। বলা হয় অনেকে তুচ্ছ করে যে আমরা একদিনের রাজা থাকি, একটা দিন আমরা রাজা হয়ে উঠি, তার আগের 1-1.5 মাস বিরাট বিরাট পাওয়ারফুল লোকজন আমাদের কাছে আসে, আমাদের ভোট চায়, নির্বাচিত হতে চায়, এবং ওই দিন আমরা সিদ্ধান্ত নিতে পারি আমি তোমাকে ক্ষমতায় রাখবো কি রাখবো না। সেই ক্ষমতাটাও যখন নিয়ে নেওয়া হয়, আমি মনে করি আমরা আসলে আর নাগরিক থাকি না। কেউ কেউ বলেন আমরা প্রজায় পরিণত হই না, আমরা আসলে কৃতদাসে পরিণত হয়েছিলাম। ফলে মানুষের ঘৃণা ছিল, এটা সবসময় জানা ছিল। ভারত জানতো, কিন্তু পরামর্শের বেশি কিছু করার ছিল না, কারণ হাসিনা নাকি তাদের উপর, হাসিনার উপর এত প্রভাব ছিল। এটা মিথ্যা কথা। ভারত জানতো, না জানার কোনো কারণ নেই, কিন্তু ভারত মনে করত সে বাংলাদেশে যে পরিমাণ নেটওয়ার্ক তৈরি করেছে, তার প্রেজেন্স বিভিন্ন জায়গায় যেভাবে নিশ্চিত করতে পেরেছে, তার গোয়েন্দা সংস্থার এবং বাংলাদেশেরও বেশ কিছু দালাল, সহজ ভাষায় আমরা বলি, রাখতে পেরেছে পুরো ব্যুরোক্রেসি, পুলিশ, মিলিটারিকে। তাদের বিশ্বাস ছিল যারা যেভাবে কবজা করতে পেরেছে, এই তীব্র ক্ষোভ ঘৃণার পরও শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারবে, এটাই তাদের চিন্তা ছিল। কারণ শেখ হাসিনা তাদের কথা শুনতো না, এটা একেবারে মিথ্যা কথা। আমি একটা উদাহরণ দিই। শেখ হাসিনা 2024 সালে 7 জানুয়ারি নির্বাচন পার হওয়ার পর খুব স্বাভাবিক ছিল তিনি চায়নায় যাবেন। আগে ভারতে যাওয়ার কথা, কিন্তু ভারতের নির্বাচন নিয়ে তখন ব্যস্ততা আছে, তাই তিনি তার ওটা ঝুলিয়ে রেখে আগে ভারতে গেলেন। মানে তার কিবলায় তিনি আগে যাবেন, তার জন্য চায়না সফর ঝুলিয়ে রাখলেন। চায়না বলছিল তখন যে তুমি এটা করে যাও, পরে ভারতে যেও, কিন্তু না, ওনাকে যেতে হবে, নরেন্দ্র মোদীর পা চাটতে হবে। কথাটা খুব বাজে শোনালো শব্দটা, কিন্তু এটাই করেছেন উনি। সরাসরি গিয়ে পা চেটে আসতে হবে এবং মোদির ব্রিফিং নিতে হবে চায়নায় কি করা যাবে কি করা যাবে না, সরাসরি। এটা কিন্তু অন্যভাবেও বার্তা দেওয়া যায়, কিন্তু সরাসরি ব্রিফিং নিয়ে আসতে হবে। সো শি ওয়েটেড, এবং আমরা খেয়াল করব উনি ওখানে গিয়ে তারপর ফিরে আসার পর, ইনফ্যাক্ট চায়না পরবর্তীতে ক্ষুব্ধ হলো এই কারণে, তিস্তা প্রকল্প ভারত করবে বললেন। এমনকি মোংলা পোর্ট, যেটা পরিচালনার জন্য চায়না খুব সিরিয়াসলি চেষ্টা করেছে এবং চায়নার সাথে প্রাথমিক সমঝোতাও হয়েছে, সেটা থেকেও সরকার সরে আসে। এবং এটাই আসলে হবার কথা ছিল, কারণ আমেরিকা বাংলাদেশকে আর চাপ ওভাবে দেবে না। এই যে 2+2 মিটিংয়ের কথা আমরা বলি, সেখানে আসলে এটাই সিদ্ধান্ত হয়েছিল যে ভারত শেখ হাসিনাকে তার কথা মতো চালাতে পারবে, এবং শেখ হাসিনা অক্ষরে অক্ষরে ভারতের প্রেসক্রিপশন ফলো করছিলেন। এবং এটাই আসলে ক্ষুব্ধ করে শেষ পর্যন্ত চায়নাকে, গিয়ে $5 বিলিয়ন নিয়ে আসবেন বলে 5 বিলিয়ন না 5 কোটি ইউয়ান কতজন নিয়ে এসেছিলেন, মানে $5 কোটি মতো যেটা দাঁড়ায়। এবং আর কিছুই হয় না, রীতিমতো এতটাই নেগেটিভ হয়েছিল সেটা, শেখ হাসিনা সফর শেষ না করে ফেরত আসতে হয়েছিল। এগুলো প্রত্যেকটা ভারতের কথা শুনেছে বলে। জয়শঙ্কর আসলে তার পিঠ বাঁচাচ্ছেন। ওই যে বলছিলাম যে এই লোকের তো চাকরি থাকার কথা ছিল না, যে সাউথ এশিয়াতে তার সময়ে কি বিভৎস পরিস্থিতি হয়েছে ভারতের। কারণ অক্ষরে অক্ষরে ভারতের কথা শুনেই শেখ হাসিনার পতন হয়েছে। অক্ষরে অক্ষরে এই জয়শঙ্কর, নরেন্দ্র মোদীরা যা যা বলেছেন তা শুনেই এই পতন হয়েছে। এখন এটা যদি স্বীকার করা হয় যে শেখ হাসিনা তাদের কথা শুনতেন অক্ষরে অক্ষরে, তাহলে এত আসলে তার আর পদে থাকার কোনো সক্ষমতা থাকে না। যাবতীয় সব দেশে তার পতন হয়েছে, বাংলাদেশেরও জনগণ শত্রুতে পরিণত হয়েছে, কিন্তু সাফল্য সকল দেখাচ্ছিল যে এই রেজিমটাকে আমি আমার সব কিছু খাওয়াতে পারছি, আমি আমার সব কাজ করিয়ে নিতে পারছি একে ক্ষমতায় রেখে। এক ধরনের অ্যাপারেন্ট সাকসেস। ভারতের মতো একটা রোগ কান্ট্রি, এটা তো আসলে জেনুইনলি একটা সুপার পাওয়ার হওয়ার মতো না, সে একটা
পাড়ার মাস্তানের মতো দেশ, সে মাস্তানি করে ক্ষমতা অর্জন করতে চায়। সো তার কাছেও এটা সাফল্য মনে হতে পারে কারো কারো কাছে। সো সেটাও যখন শেষ হলো, ডেসপাইট লিসনিং টু এভরিথিং, শেখ হাসিনা সব কিছু শুনেছে তাদের। সো এগুলো দায়ভার সম্পূর্ণ তাদের। সুতরাং জয়শঙ্কর আসলে গণতান্ত্রিক একটা উদার গণতান্ত্রিক সরকার এবং দেশ যদি ভারত হতো, জয়শঙ্করের চাকরি থাকতো না। আমিও মনে করি ভারতের এটা খুব দ্রুত রিয়েলাইজ করা উচিত যাতে এটা হয়, কিন্তু ভারত এটা করবে না। ওই যে বলেছিলাম 56 ইঞ্চি বুকের ছাতির জনাব মোদি, যিনি এটা বড়াই করেন, গ্রেট বিগ একজন পাওয়ার আছে, একজন বিরাট শক্তিশালী পুরুষ আছে যিনি সব সংকট থেকে দেশকে উদ্ধার করবেন, এই ইমেজটাকে সামনে রেখে যেহেতু তারা তাদের রাজনীতি করে, এটা একটা ফ্যাসিস্ট রাজনীতি তারা করে, তাদের এই রকম ভাবেই আসলে কোনো ব্যর্থতা স্বীকার করার সুযোগ নেই। এবং সেই একই কারণেই আমাদের দিক থেকেও সম্পর্ক খুব সহসা, বাংলাদেশের সাথে চায়না আর যে সম্পর্ক আছে সেটা নিয়েও তিনি কিছু কথাবার্তা বলেছেন। আমি এগুলো নিয়ে খুব দ্রুতই কথা বলবো, কারণ আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টা চায়নায় যাচ্ছেন এবং কেউ কেউ বলেন, এবং এটা সঠিকও, যে দেশের ভেতরে নানান অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে তার চায়না যাওয়া প্রিভেন্ট করার জন্য। লাভ নেই আসলে, চায়না যা প্রিভেন্ট করা যাবে না, এবং চায়নার সাথে যা হতে যাচ্ছে সেটাও তাদের সেই দায়ভার নিতে হবে। এগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলবো। বটম লাইন হচ্ছে তাদের এই পরিবর্তনগুলো হবে না, কিন্তু এটার কারণেই, তাদের এই অ্যাটিটিউডের কারণেই আমাদেরও সংকট আছে। ভারত তো সংকট হবেই, আমাদেরও সংকট আছে। এই ধরনের একটা সরকার আসলে যার অন্তত সাইজে বেশ বড়, অর্থনীতিতে বড়, মিলিটারি পাওয়ারে বড়, সে অন্তত রিজিয়নে একটা মেজর অস্থিরতা তৈরি করতে পারে, মেজর অস্থিরতার কারণ হতে পারে। সেটা ভারতের বর্তমান সরকার আমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের অবস্থানটাকে ঠিক, মোদি এবং হাসিনার যে যৌথ কার্ডটা ছিল বাংলাদেশকে নিয়ে, সেই কার্ডটা অনেক আগেই ফেল করছে, এখন এটা লিখিতভাবে ফেল হয়ে গেল। এই ইস্যুটা সামনে আনতে পারবে না মোদি এবং হাসিনা। আপনারা জানেন শেখ হাসিনা যে 15.5 বছর বাংলাদেশের জনগণের কাঁধের উপর চেপে বসছিল, একটা ইস্যু সামনে এনে, কিন্তু সেটা হচ্ছে যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশের মৌলবাদী মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, শেখ হাসিনা থাকলে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। কিন্তু ঘটনা কিন্তু ঘটছিল উল্টা, সে দেখাইছে একটা, ঘটছে আর একটা। শেখ হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশের সংখ্যালঘুরা সব থেকে বেশি নির্যাতিত হয়েছিল, মাইলের পর মাইল হিন্দুদের পরিবার জ্বালাই দেওয়া হয়েছিল। আপনারা সবাই জানেন মন্দিরে হামলা হয়েছে, কই 8 মাসে তো কোথাও মন্দিরে হামলা হইল না? হয়েছে? দেখি নাই তো। 8 মাসে বাংলাদেশের মন্দিরে হামলা হয় নাই, কিন্তু শেখ হাসিনা এটা দেখাইছিল যে বাংলাদেশে শেখ হাসিনার হাতেই সংখ্যালঘুরা নিরাপদ। আপনারা দেখছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সংখ্যালঘুদের দিয়ে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল শেখ হাসিনা এবং মোদি। কিন্তু বাংলাদেশের জনগণ ধৈর্যের পরিচয় দিয়েছিল, সেইটার ফলাফল আজকে পাচ্ছে। তখন যদি ইন্ডিয়াতে যেটা ঘটে, ইন্ডিয়াতে বাংলাদেশে হিন্দুরা যতটুকু করছিল, সংখ্যালঘুরা যে পরিমাণ আন্দোলন করছে, এটা যদি ইন্ডিয়াতে ঘটতো, আমার মনে হয় 90% মুসলিমকে নাই করে দিত ইন্ডিয়া। আমাদের এক ভাইকে সংখ্যালঘুরা কোট চত্বর কিভাবে নির্মমভাবে হত্যা করছে দেখেন নাই? তারপর বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছিল। কিন্তু এই সেম কাজটা যদি ইন্ডিয়াতে ঘটতো, কোনো মুসলিম ভাইয়ের হাতে হিন্দু ভাই হত্যা হইতো, তাহলে ইন্ডিয়াতে 90% মুসলিম থাকতে পারতো না, নাই হয়ে যাইত। তারপরও বাংলাদেশে এই সংখ্যালঘু কার্ডটা খেলার চেষ্টা করছিল কে? মোদি এবং হাসিনা। আপনারা ভালো করেই জানেন। আবার বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা বললো ডোনাল্ড ট্রাম্প, শেখ হাসিনার মানে চাচা, জাতির চাচা। যাই হোক, কোনো কিছু তো কাজ করে নাই। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে তুলসী গাবার্ট, যে হচ্ছে আমেরিকার যে গোয়েন্দা সংস্থা যতগুলো আছে সবগুলোর প্রধান, তিনি বলছে, তার কাছে রিপোর্ট আছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত কিনা। তিনি রিপোর্ট করছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে। তার মানে কি? মোদি দেখাইতে চাইলো কি, হাসিনা দেখাইতে চাইলো কি, আর হইল কি? শোনেন, বাংলাদেশের সংখ্যালঘু বলে কিছু নাই। আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করছি,
একসাথে স্কুলে পড়ালেখা করছি, একই মায়ের দুটি সন্তান, হিন্দু এবং মুসলমান, এভাবেই আমরা চলছি। কিন্তু আমাদের মাঝে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করেছিল শেখ হাসিনা আর হচ্ছে মোদি। কি জন্য? যেন শেখ হাসিনা আবার বাংলাদেশের জনগণের কাঁধের উপর চেপে বসতে পারে, বাংলাদেশকে দেখাইতে পারে পৃথিবীর কাছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। যাই হোক, বাংলাদেশে তো আমেরিকার গোয়েন্দার লোকজন কাজ করে না? তারা তো রিপোর্ট দিছে, তাদের রিপোর্টে উঠে আসছে যে বাংলাদেশে আসলেই সংখ্যালঘুরা নির্যাতিত না, বাংলাদেশের সংখ্যালঘুরা ও বিগত সময়ের থেকে বর্তমানে সব থেকে বেশি নিরাপদে আছে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।